স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দলটির চেয়ারপারসনের মুক্তির দাবিতে ঘোষিত 3 দিনের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। এ বিষয়ে জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, এই মুহূর্তে সমাবেশ স্থলের অবস্থা, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা সেটা আমাদের জানাবেন। তৌসিয়া, এই মুহূর্তে আসলে আসতে শুরু করেছে ছোট ছোট দল নিয়ে। নয়াপল্টনের যে আমরা চিত্র আসলে দেখে থাকি যে লোকজন পরিপূর্ণ থাকে, সেই সময়টা এখনও হয়ে ওঠেনি। এখন পর্যন্ত আসলে নয়াপল্টনে এই মুহূর্তে আপনাকে একটু দেখাতে চাই যে বৃষ্টি শুরু হয়েছে। নেতাকর্মীরা মঞ্চ তৈরি করছিলেন, সেই মঞ্চের কাজ বৃষ্টির মধ্যে আসলে তারা করছেন। এবং দীর্ঘ 8 মাস পর কিন্তু দলটির চেয়ারপারসন অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সক্রিয়ভাবে আসলে দলটি তারা সমাবেশ করতে যাচ্ছে। ঢাকা মহানগরী এবং এর আশেপাশের জেলা থেকে নেতাকর্মীদেরকে কিন্তু আসতে বলা হয়েছে। ঢাকা মহানগরীতে এই মুহূর্তে কোনো কমিটি না থাকায় বিএনপির ব্যানারেই এই প্রস্তুত বা সভাটি হচ্ছে, যেটি সমাবেশ আমরা বলছি যে সমাবেশটি হচ্ছে। তো মহানগরীর বিভিন্ন নেতাকর্মীরা আসলে বলছেন যে 3টার পরে তাদের যে সভাটি শুরু হবে, সমাবেশটি শুরু হবে, সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে এবং সভাপতিত্ব করবেন আসলে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং এখানে যারা এই মুহূর্তে তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন, আমরা তাদের সাথেও কিন্তু কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে দলের নেতাকর্মীরা কম আসছেন, কিন্তু যখন সভাটি আসলে সমাবেশটি শুরু হয়ে যাবে বা শুরুর কিছুক্ষণ আগে থেকে আসলে নয়াপল্টনে তারা আশা করছেন যে প্রচুর লোকের সমাগম হবে এবং তাদের যে দাবি দলটির চেয়ারপারসনের মুক্তি, নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য তাকে পাঠানোর যে দাবি রয়েছে, তারা এই দাবিসহ তাদের যে নেতাকর্মী রয়েছে, কারাবন্দী রয়েছে, তাদেরও নিঃশর্ত মুক্তির দাবিতে তারা আসলে এই সমাবেশটি করছেন। এবং তারা বলছেন যে এই ধরনের যে সমাবেশ, তাদের যতক্ষণ না তাদের দলটির চাওয়া পাওয়া বা তারা যতক্ষণ না তাদের দাবি আদায় করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত তারা এই সভা করে যাবেন। এবং তারা আশা করছেন যে তারা এই সমাবেশ করে তাদের নেতাকর্মীর মুক্তির মাধ্যমে তারা তাদের আন্দোলন বা সমাবেশ সফল করবেন। তৌসিয়া, আমার কাছে এই ছিল নয়াপল্টনের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী সানজিদা প্লাবনী জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে। ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের মানুষ। 5 দিন ধরে বন্ধ রয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটে লোকসানের মুখে পড়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা। ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের লেখাপড়াও। এদিকে দেশের বৃহত্তম পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে 5 দিন ধরে। চাঁদপুরের হাইমচরে ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবে ক্ষুব্ধ সেখানকার কৃষকেরা। মানুষের জীবিকার কথা চিন্তা করে বিকল্প জায়গা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান এই স্টেডিয়ামের পক্ষে। চাঁদপুরের হাইমচরে 2 নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগি মৌজায় প্রান্তিক কৃষকদের একমাত্র সম্বল এই বিস্তীর্ণ কৃষি জমি। এখানে বছরে 3 বার ধান, ভুট্টা, সয়াবিন ও কলই চাষ হয়। সম্প্রতি এই মৌজার প্রায় 3.5 একর জমির উপর একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের খবরে ক্ষুব্ধ স্থানীয়রা। জেলা ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন কৃষকরা। আমরা গরিব মানুষ, যদি এই কদ্দুর জমি আছে, আমরা ফসলের জমি, এই কৃষকরা আমরা চাই না আমাকে স্টেডিয়াম মাঠ হোক। আমার দিকে জমি দিকে লইয়া যায়, আমি কিভাবে চলুম? আমি 15 টাকার ব্যক্তি, আমি 20 মণ ধান পাইছি। স্টেডিয়াম নির্মাণ হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে জেনেও স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান তাদের কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ স্থানীয়দের। ভাত থাকলে না খেলতে মন চাইব, খেলে ভাত নাই, খেলুম কিটা, কোনটাই খেলুম গিয়া? আগে তো ভাতের ফ্যাটের ব্যবস্থা করতে হবে। কৃষি জমি যদি নিয়ে যেতে চায় তারা,
এবার যে আমাদেরকে মাইরা, এটা কি আমরা কি দিব? আমরা জনগণ এটা মানবো না। তো সামান্য কিছু মানুষের যদি ক্ষতি হয় তাহলে সারা হাঞ্চরবাসী এই 2.5 লক্ষ মানুষের উপকার হবে। সেজন্য আমাদের এই স্টেডিয়ামটা প্রয়োজন। এদিকে প্রস্তাবিত জমি কৃষিকাজে ব্যবহার হচ্ছে কিনা তা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কৃষকদের নিকট থেকে আমরা স্মারকলিপি পেয়েছি, সেখানে কৃষকরা যে এটি কৃষি জমি হিসেবে দাবি করে যে স্মারকলিপি প্রদান করেছেন, সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই 3 সদস্যের কমিটি থেকে প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই অঞ্চলের কৃষকদের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে স্টেডিয়ামের জন্য বিকল্প ভূমি নির্ধারণের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর ছায়ানট প্রাঙ্গণে গতকাল হয়ে গেল জমজমাট বর্ষা উৎসব। এতে সুরের সুধায় সিক্ত হয়েছেন শ্রোতারা। প্রতি বছরে এমন অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। আকাশে যখন মাঝে মধ্যে মেঘের ঘনঘটা, এমন দিনে গানের আসর বড়ই উপভোগ্য। তাই দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট বরাবরের মতো এবারও আয়োজন করেছে বর্ষার রাগাশ্রয়ী গানের অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে এসো শ্যামল ও সুন্দর ও চঞ্চল শ্যামল এলো গগনে, এসব গানে বর্ষা উদযাপন করে সংগঠনটি। একে একে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন মুস্তাফিজুর রহমান তুর্য, লাইসা আহমদ লিসা, সমুদ্র শুভম, শ্যামন্তী মঞ্জুরি সহ অনেকে। এই আয়োজনে শিল্পীদের অনবদ্য রাগ পরিবেশনায় মন্ত্রমুগ্ধ ছিলেন সবাই। আপন সংস্কৃতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত শতকের 60-এর দশক থেকে ঋতু উৎসবের আয়োজন করে আসছে ছায়ানট। অন্য ঋতু উৎসবের মতো বর্ষা উৎসবেও দর্শক শ্রোতাকে প্রাণবন্ত করে তোলে গান। এই আয়োজন উৎসর্গ করা হয়েছে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালকে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াইয়ের পর এবার শেষ 16-র অপেক্ষা, যেখানে আজ প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। বার্লিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আরেক ম্যাচে রাত 1টায় স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। এই সমীকরণ নিয়ে শনিবার শুরু হচ্ছে ইউরোর শেষ 16 লড়াই, যেখানে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও সাবেক চ্যাম্পিয়ন স্বাগতিক জার্মানিকে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ 16তে উঠেছে জার্মানি। এবার নকআউট পর্বে তাদের বাধা ডেনমার্ক, যাদের বিপক্ষে ইউরোতে এর আগে 3বারের দেখায় 2 জয় থাকলেও 1992 সালের ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথম শিরোপাটাও ঘরে তোলে ড্যানিশরা। এছাড়াও গত আসরে ইংল্যান্ডের কাছে হেরে রাউন্ড অফ 16 থেকেই বিদায় নেয় জার্মানরা। তাই নির্ভার নয়, ড্যানিশদের কড়া মার্কিং মোকাবেলা করেই খেলতে হবে ডাইরটেনদের। তবে ড্যানিশদের জন্য আবহাওয়াটা সুবিধার নয়। সবশেষ 5টি ইউরোপিয়ান আসরে স্বাগতিক দলগুলোর কাছে হেরে যাওয়ার ইতিহাস মাথায় নিয়েই জার্মান বদের মিশনে নামবে ডেনমার্ক। এদিকে অনেকটা ভাগ্যের উপর ভর করেই রাউন্ড অফ 16-এ বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। গ্রুপ পর্বে আলবেনিয়ার বিপক্ষে জয় ছাড়া আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তাই তো সুইসদের বিপক্ষে যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আজুরিদের, তা বলার অপেক্ষা রাখে না। যদিও সুইসদের বিপক্ষে 1993 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারের পর এখন পর্যন্ত হারেনি স্প্যালেত্তির শিষ্যরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত 2 দল উঠল ফাইনালে। রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। আর বৈশ্বিক আসরের টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার অপেক্ষায় ভারত। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসির আর কোনো ইভেন্টে ফাইনালে উঠতে পারেনি সাউথ আফ্রিকা। এরপর ওয়ানডে ও টি-20 মিলে 7বার সেমিফাইনালে খেলে সবগুলোতে হেরে জোকার্স তকমা পায় তারা। সেই আক্ষেপ গুছিয়ে অষ্টমবারের চেষ্টায় ফাইনালে উঠল প্রোটিয়ারা।
টি-20 বিশ্বকাপের নবম আসরে এখন পর্যন্ত অপরাজিত মার্করাম বাহিনী। তবে এই রাস্তাটা খুব সহজ ছিল না। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। তবে সুপার 8-এ চিরচেনা ছন্দে ফিরে তারা হারিয়েছে দুই স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডকে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ভারতও। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরে বিদায় নিয়েছিল তারা। তবে এবার এখন পর্যন্ত অপরাজিত থেকে টিম ইন্ডিয়া জানান দিচ্ছে শিরোপার যোগ্য দাবিদার তারাও। 2014 সালের পর আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। সেবার সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছিল তারা। এবার প্রোটিয়াদের হারিয়ে আবার শিরোপা উঁচিয়ে ধরতে চাইবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে বিদেশি ঋণ শোধ $300 কোটি ছাড়ালো। অর্থ বছরের 11 মাসের একটি গ্রাফিক চিত্রের মাধ্যমে তারা দেখিয়েছে। এর বাইরে একটি বড় ফিচার সহ তারা জানাচ্ছে নদীর জায়গায় সংসদ সদস্য ও প্রভাবশালীদের ডকইয়ার্ড। বুড়িগঙ্গা নদী দখল করে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়, স্থাপনা তৈরির খবর তারা দিয়েছে। এছাড়াও আছে নতুন চ্যাম্পিয়ন নাকি প্রথম চ্যাম্পিয়নের ফেরা। দক্ষিণ আফ্রিকা ভারত টি-20 বিশ্বকাপের ফাইনাল নিয়ে এটি তাদের শিরোনাম। এরপর আছেন দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে দুদকের পাশাপাশি তদন্তে সিআইডি, পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের। আপনারা জানেন মতিউর রহমানের ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের নিয়ে এটি তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরে আছে মিত্রদের সঙ্গে বসবে বিএনপি, আন্দোলন ইস্যুতে মতৈক্য হয়নি। আর টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ, ভারত না দক্ষিণ আফ্রিকা, অপেক্ষা পোড়াবে কার। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের সংবাদ। তাদের প্রধান শিরোনামে আমরা ফটো ফিচার সহ দেখতে পাচ্ছি আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণের এখতিয়ার আদালতের। এর বাইরে তারা ফটো ফিচার করছে একটি দখল, সাদেক এগ্রো খামার দখল করে, অবৈধ জায়গা দখল করে যে সাদেক এগ্রো গড়ে উঠেছিল সেটি নিয়ে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল, সেই উচ্ছেদ অভিযান নিয়ে রেখেছে তারা ফটো ফিচার করেছে। এর বাইরে আছে আজ থেকে টানা 8 দিনে ভারী বর্ষণের শঙ্কা। আর মার্কিন নির্বাচন নিয়ে তাদের একটি প্রতিবেদন আছে। পররাষ্ট্রনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ। প্রথম বিতর্কে বাইডেন ও ট্রাম্প। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।